আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। সীমান্তে গোলাগুলি ও শিশু আহত, মিয়ানমারের রাজদূতকে ডেকে ঢাকার প্রতিবাদ। জানাব কোটিপতি গিয়াসউদ্দিন তাহিরি আয়ের উৎস ব্যাংক সুদ। জানাব ত্রয়োদশ সংসদ নির্বাচন, কূটনীতিকদের রাষ্ট্র পরিচালনার ভাবনা জানাচ্ছে বিএনপি। এবং সর্বশেষ জানাব ২০০০ টাকায় ভোট বিক্রি মানে ৫ বছরে ২০০ কোটি টাকা লুট, বলছেন নুসরাত তাবাসসুম। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। সীমান্তে গোলাগুলি ও শিশু আহত, মিয়ানমারের রাজদূতকে ডেকে ঢাকার প্রতিবাদ। কক্সবাজারের টেকনাফ উপজেলার ওয়াইগাং ইউনিয়নের কাছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাজদূত উখিয়াও সোমোকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে তাকে ডেকে এনে ঘটনার বিষয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক ওই গুলিবর্ষণে এক ১২ বছর বয়সী শিশু হুজাইফা গুরুতর আহত হয়েছে। বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনো ধরনের উস্কানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং দুই দেশের মধ্যে সুসম্পর্কের পথে বড় অন্তরায়। বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে এই ঘটনার পূর্ণ দায় নিতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এই ধরনের সীমান্ত অতিক্রম করে গুলিবর্ষণের ঘটনা আর না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। বৈঠকে আরও বলা হয়, মিয়ানমারের অভ্যন্তরে কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যাই ঘটুক না কেন, তার কোনো প্রভাব যেন বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকায় না পড়ে, এ বিষয়টি নিশ্চিত করতে হবে। এ সময় মিয়ানমারের রাজদূত তার সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এবং আহত কিশোরী ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা বন্ধে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। কোটিপতি গিয়াসউদ্দিন তাহিরি আয়ের উৎস ব্যাংক সুদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ আসনের ইসলামী ফ্রন্ট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত ইসলামী বক্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহিরি। আলোচিত ওই ইসলামী বক্তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১,৮০,০০,০০০ টাকা। তার আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি, ব্যাংক আমানতের সুদ। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তার উপর নির্ভরশীলদের নামে কোনো সম্পদ দেখানো হয়নি। তাহিরির পেশা ব্যবসা আর স্ত্রী গৃহিণী। সম্পদ যা আছে সবই নিজের নামে, স্ত্রীর নামে কিছু নেই, এমনকি স্বর্ণ গহনাও নেই। তবে নিজের নামে স্বর্ণ আছে একটি সেভরি। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। হলফনামায় তাহিরি উল্লেখ করেছেন, আয়ের খাত ব্যবসা, কৃষি ও ব্যাংক সুদ। কৃষি খাত থেকে বছরে আয় হয় ২৬,৪০০ টাকা, ব্যবসা থেকে আয় করেন ৭,৯১,০০০, আর ব্যাংক সুদ থেকে পান ২,২৮২ টাকা। অস্থাবর সম্পদ হিসাবে নগদ অর্থ আছে ৪১,২৮৬ টাকা, ব্যাংকে জমা আছে ৭,৬৩,৬০৬ টাকা, স্বর্ণ আছে ৩১ ভরি যার মূল্য ৬ লাখ টাকা, আসবাবপত্র আছে ৫ লাখ টাকার। স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমি আছে ১,৩২,৩৯,০০০ টাকার, যার বর্তমান মূল্য ১,৬০,৩৯,০০০ টাকা দেখানো হয়েছে। তবে তাহিরি স্ত্রী বা নির্ভরশীলদের কারো নামে কোনো সম্পদ, গহনা, আসবাবপত্র, নগদ টাকা কিছুই নেই। তাহিরির বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজডা গ্রামে। হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুরবাড়ি, সেই সূত্রে তিনি ওই আসনে প্রার্থী হয়েছেন। তাহিরির বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে, সবই চলমান। প্রতিটি মামলায় দায়ের হয়েছে ২০২৪ সালের ৫০ আগস্টের পর। ত্রয়োদশ সংসদ নির্বাচন, কূটনীতিকদের রাষ্ট্র পরিচালনার ভাবনা জানাচ্ছে বিএনপি। বিএনপি আগামীতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বলে মনে করছেন অনেকে। এরই মধ্যে বিভিন্ন সংস্থার একাধিক জরিপেও এমন আভাস মিলেছে। বিএনপির হাইকমান্ড এ বিষয়ে ইতিবাচক। এমন প্রেক্ষাপটে বিদেশি কূটনীতিকরাও বিএনপিকে নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন, বিশেষ করে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে। এরই অংশ হিসাবে গত ৩ দিনে অন্তত ৮টি গুরুত্বপূর্ণ দেশ ও সংস্থার প্রতিনিধি এবং কূটনীতিকরা তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, চীন, তুরস্ক, পাকিস্তান, মিশর, ভারত ও জার্মানির মতো দেশ রয়েছে। এসব দেশের কূটনীতিক ও বিএনপির চেয়ারম্যানের মধ্যকার বৈঠকে উভয় দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় আলোচনা প্রাধান্য পাচ্ছে। বিশেষ করে বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় তাদের কর্মপরিকল্পনা কী হবে তা কূটনীতিকদের জানাচ্ছে বিএনপি। কূটনীতিকরাও ইতিবাচকভাবে তাদের মতামত দিচ্ছেন। দলটির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। বিশ্লেষকদের মতে তারেক রহমানের প্রতি বিদেশি রাষ্ট্রের এই ক্রমবর্ধমান আগ্রহ ইঙ্গিত দিচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায় বিএনপি
বিএনপিকে আগামী দিনের একটি স্থিতিশীল রাজনৈতিক শক্তি হিসাবে বিবেচনা করছে। খালেদা জিয়ার মৃত্যুতে সারা বিশ্বের কূটনীতিকরা শোক প্রকাশ করেছেন। তারেক রহমান ব্যক্তিগতভাবে এই বিশাল ক্ষতি সামলে নিয়ে যেভাবে দল ও রাজনীতিতে নিজেকে সক্রিয় রেখেছেন তা বিদেশি দূতের কাছে তার নেতৃত্বের পরিপক্কতা হিসাবে প্রতিফলিত হয়েছে। আগ্রহ ও আলোচনার কেন্দ্রে তারেক রহমান। খোঁজ নিয়ে জানা গেছে দীর্ঘ নির্বাচন শেষে দেশে ফেরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত বছরের ২৫শে ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করেন তারেক রহমান। মাত্র ৫ দিনের মাথায় মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হারান তিনি। একদিকে মা হারানোর শোক, আরেকদিকে ভঙ্গুর রাষ্ট্র, ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই দুই কঠিন চ্যালেঞ্জ এখন তারেক রহমানের সামনে। তবে শোক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে সবকিছু সামলে নিচ্ছেন তিনি। একই সঙ্গে দল পরিচালনা, নির্বাচনী বৈতরণী পার হওয়া এবং রাষ্ট্রীয় পুনর্গঠনের গুরু দায়িত্বে এখন তার পূর্ণ মনোযোগ। গত কয়েকদিনে ঢাকার গুলশানে বিএনপির প্রয়াত চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেখা গেছে রাজনৈতিক তৎপরতার এক অভূতপূর্ব কর্মব্যস্ততা। মায়ের মৃত্যুতে বিভিন্ন দেশের শীর্ষ ব্যক্তি এবং কূটনীতিকরা শোক জানিয়েছেন তারেক রহমানকে। বিএনপির দায়িত্বশীল নেতারা জানান তারা একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, যেখানে বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের অবাধ স্বাধীনতা এবং মানবাধিকার নিশ্চিত করা হবে। গড়া হবে রেইনবো নেশন। তারেক রহমান কূটনীতিকদের জানিয়েছেন বিএনপি শুধু ক্ষমতা বদল নয়, বরং একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বিশেষ করে মানুষের জীবনমানের আমূল পরিবর্তন ঘটিয়ে একটি কল্যাণ রাষ্ট্র তারা বিনির্মাণ করতে চান। জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু বিদেশি কূটনীতিকরাই নন, সমগ্র দেশের মানুষের আগ্রহের কেন্দ্রে এখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কারণ বহু বছর পর একটা বেশ কঠিন সময় আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরেছেন। সমগ্র দেশের মানুষ একমুখ ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছেন। তিনি এরই মধ্যে দূরে থেকে ডিজিটাল মাধ্যমে যে কথাগুলো জাতির সামনে বলেছেন, গোটা জাতি এতে আজ অনেক বেশি আশান্বিত হয়েছেন। তারা বিশ্বাস করেন যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে। সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারব। আগামী বাংলাদেশ ও বিএনপি দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে বিএনপি নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শূন্যতা পূরণ করা সহজ নয়। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার কূটনীতিকে দূরদর্শিতা দিয়ে প্রমাণ করেছেন। বিএনপি এখন যে কোনো সময়ের চেয়ে সুসংগঠিত। বিদেশি কূটনীতিকদের সঙ্গে এই ধারাবাহিক বৈঠক শুধু নির্বাচনী রাজনীতির অংশ নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভাবমূর্তি তৈরির একটি প্রচেষ্টা। সাধারণ জনগণের প্রত্যাশা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের উপর ভিত্তি করে বিএনপি যে আগামীর পথে হাঁটছে তার ফল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিফলিত হবে ইনশাল্লাহ। ২০০০ টাকায় ভোট বিক্রি মানে ৫ বছরে ২০০ কোটি টাকা লুট, বলছেন নুসরাত তাবাসসুম। ভোটের বিনিময়ে সামান্য অর্থগ্রহণ দেশের দীর্ঘমেয়াদী অর্থনীতির জন্য ভয়াবহ ক্ষতির কারণ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। তিনি বলেন, আজ যদি ২০০০ টাকায় ভোট বিক্রি করেন তবে আগামী ৫ বছর আপনার ভাগের অন্তত ২০০ কোটি টাকা বিভিন্নভাবে এস্টাবলিশমেন্টের পকেটে চলে যাবে। নুসরাত তাবাসসুম বলেন, এসিবির প্রধান লক্ষ্য হচ্ছে তরুণ নেতৃত্বকে সংসদে নিয়ে আসা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।